হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা ঢুকে পড়বো কমপ্লেক্স ইন্টিগ্রেশনের জাদুর জগতে। বাস্তব ও কাল্পনিক সংখ্যার সমন্বয়ে গঠিত এই অদ্ভুত অথচ চমৎকার কত বিষয়টি, তাই না? কিভাবে জটিল রাশির উপর ইন্টিগ্রেশন করা যায় তাই নিয়ে আজকের আলোচনা থাকবে। সাথে থাকছে একটা উদাহরণ যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকবার এসছে। দেখতেই পাচ্ছ, 4, 7, 11, 13, 16, 18, 19 এই ইয়ারগুলোতে আসলে এই প্রশ্নটা এসে গিয়েছে আর কি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, এই উদাহরণটা ধাপে ধাপে সমাধান আমরা দেখে ফেলবো আস্তে আস্তে। ওকে, তো চলো শুরু করা যাক। তো আমাদের এটা হচ্ছে উদাহরণ 5, কমপ্লেক্স অ্যানালাইসিস বইয়ের এক্সাম্পল 5 এটা। হ্যাঁ, তো কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে কন্টুর সি। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে কন্টুর ইন্টিগ্রাল। কন্টুর সি টু দি পাওয়ার টিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 ডিজেড সমান 2 পাই আই সাইন থিটা। তো এটা প্রমাণ করতে হবে যে এই ইন্টিগ্রালটা করে আমরা এই রেজাল্টটা পাবো, যেখানে মডুলাস জেড সমান 3। হ্যাঁ, তো এটা কিসের সমীকরণ তোমরা কি বলতে পারবা? মডুলাস জেড সমান যে 3, এটা কিসের সমীকরণ? আচ্ছা, না বললে কোনো সমস্যা নেই। এইচএসসি তে হচ্ছে জটিল সংখ্যা নামে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে আসলে এই ম্যাথ গুলা ছিল। হ্যাঁ, তো একটু লিখে নাও তোমরা খাতা কলম দিয়ে যে মডুলাস জেড সমান যদি আর হয়, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, যে বৃত্তের কেন্দ্র বা সেন্টার হবে 0,0 এবং ব্যাসার্ধ হবে আর। হ্যাঁ, তার মানে এই পাশে যেটা আছে সেটা হচ্ছে ব্যাসার্ধ আর সেন্টার হচ্ছে 0,0। যদি এমন হয় যে জেড মাইনাস এ সমান হচ্ছে আর, তাহলে সেন্টার হবে a,0 এবং ব্যাসার্ধ হবে আর। যদি সঞ্চারপত্র এরকম হয় জেড মাইনাস আইবি সমান আর, তখন সেন্টারটা হয়ে যাবে 0,b এবং ব্যাসার্ধটা ওই আরই হবে। আচ্ছা, যদি কখনো এমন হয় যে জেড মাইনাস এ প্লাস আইবি ইকুয়ালস টু আর, তখন সেন্টার হয়ে যাবে a,b। ওকে, এবং ব্যাসার্ধ হয়ে যাবে আর। তো এগুলো একটু তোমরা খাতায় নোট করে নিবে, তাহলে এই টাইপের সমীকরণ দেখলেই বুঝতে পারবে যে এই বৃত্তটার রেডিয়াস কত হবে, সেন্টারটা কত হবে। কেমন? ওকে, তো এটা তোমরা একটু লিখে নাও। তো ইন্টিগ্রাল করার জন্য আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে কচির সমাকলন সূত্র জানতে হবে। হ্যাঁ, তো কচির সমাকলন সূত্রটা আমরা একটু আগে লিখে নিই। তোমরা আই হোপ পারো কচির সমাকলন সূত্রটা, তারপর একটু খাতায় লিখে নাও। কচির সমাকলন সূত্রটা ছিল এফ অফ এ ইজ ইকুয়ালস টু 1/2 pi কন্টুর সি। হ্যাঁ, এটাকে বলবো আমরা কন্টুর সি এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ ডিজেড। হ্যাঁ, এটা একটু খাতায় সুন্দর করে নোট করে নাও। এটা হচ্ছে কচির সমাকলন সূত্র। ওকে, তো এটা দিয়ে আসলে আমরা এই ম্যাথ প্রবলেমটা সলভ করব। তো ম্যাথ প্রবলেমটা সলভ করার জন্য দেখো, এইখানে কন্ট্রোল সি আছে, উপরে আছে ই টু দি পাওয়ার টি জেড, আর এখানে উপরে ছিল হচ্ছে এফ অফ জেড, নিচে ছিল জেড মাইনাস, এখানে আছে জেড স্কোয়ার প্লাস 1। তো বুঝতেই পারছো এফ অফ জেড এর মান হচ্ছে আসলে কত, ই টু দি পাওয়ার টি জেড। তাহলে আমরা এখানে কি লিখবো? সলিউশন করাটা এভাবে স্টার্ট করতে পারি যে ধরি এফ অফ জেড, তাহলে এফ অফ জেড কত হবে? ই টু দি পাওয়ার টি জেড হবে। হ্যাঁ, এফ এফ জেড হবে ই টু দি পাওয়ার টি জেড। আমরা এটার সাথে কম্পারিজন করেই বুঝতে পারি। উপরে এফ অফ জেড, এখানে আছে উপরে ই টু দি পাওয়ার টি জেড, দ্যাট মিনস এফ অফ জেড এর মান হচ্ছে ই টু দি পাওয়ার টি জেড। ওকে, তো আমরা আগে দেখবো এই ফাংশনটা শুনে অ্যানালাইটিক কিনা। হ্যাঁ, তো অ্যানালাইটিক কিনা এটা আমরা কিভাবে বুঝতে পারি? ওই যে কচি রিমান সমীকরণকে যদি সিদ্ধ করে, তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা একটা অ্যানালাইটিক ফাংশন বা বৈশ্লেষিক ফাংশন। তো কচি রিমান সমীকরণটা কি? আই হোপ তোমরা জানো কচি রিমান সমীকরণটা কি। কচি রিমান সমীকরণটা হচ্ছে ডেল ইউ ডেল এক্স সমান ডেল ভি ডেল ওয়াই এবং ডেল ইউ ডেল ওয়াই সমান হবে মাইনাস ডেল ভি ডেল এক্স। হ্যাঁ, তাহলে এই সমীকরণকে যদি সিদ্ধ করে এই ফাংশনটা, তাহলে বলবো এই ফাংশনটা হচ্ছে একটা বৈশ্লেষিক ফাংশন বা অ্যানালাইটিক ফাংশন। তো চলো আমরা টেস্ট করে দেখি। তো আমাদের ফাংশনটা হচ্ছে ই টু দি পাওয়ার টি জেড, রাইট? ই টু দি পাওয়ার টি জেড।
তাহলে ই টু দি পাওয়ার টি ইন্টু জেড মানে কি বলতো? জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ জেড হচ্ছে একটা জটিল সংখ্যা, যার এই অংশটা হচ্ছে বাস্তব, এই অংশটা হচ্ছে কাল্পনিক, এক্স প্লাস আই ওয়াই। তোমরা এটা জানো, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট আমরা, এইচএসসি তে এটা পড়ে আসছি। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? ই টু দি পাওয়ার টি এক্স ইন্টু ই টু দি পাওয়ার আই ওয়াই, হ্যাঁ, আই ওয়াই টি, এটা আমরা লিখতে পারবো। আশা করি বুঝতেই পারছো সূচকের নিয়ম অনুযায়ী এটা কিভাবে লেখা যায়, তাই না? আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার টি এক্স, আচ্ছা ই টু দি পাওয়ার আই টি, হ্যাঁ, এটাকে আমরা মনে মনে এভাবে চিন্তা করে নিতে পারি, ই টু দি পাওয়ার আই থেটা, তাহলে থেটার মান হচ্ছে কত? টি ওয়াই হবে থেটার মান, রাইট? ওকে, তাহলে বলো তো ই টু দি পাওয়ার আই থেটা সমান কি ছিল? ই টু দি পাওয়ার আই থেটা সমান আমরা শিখে এসেছি কস থেটা প্লাস আই সাইন থেটা। ওকে, কস থেটা প্লাস আই সাইন থেটা। তাহলে ই টু দি পাওয়ার ওয়াই টি সমান কি হবে? কস থেটা, তাহলে থেটা মানে আসলে ওয়াই টি, ওকে, প্লাস আই সাইন ওয়াই টি হবে। ওকে, তাহলে এখন আমরা ই টু দি পাওয়ার টি এক্স এটাকে গুণ করে দিতে পারি। গুণ করে দিলে কি হবে? ই টু দি পাওয়ার টি এক্স কজ ওয়াই টি প্লাস ই টু দি পাওয়ার টি এক্স, একটা আই আছে এখানে, সাইন ওয়াই টি। ওকে, সেটা লেখা যায়। তো আমরা চলে এটাকে ইউ ধরে নিতে পারি, প্লাস আই তো আই থাকলো, এটাকে ভি ধরে নিতে পারি। তাহলে এখানে ইউর মানটা কত হবে? বুঝতেই পারছো, এখানে ইউর মানটা হবে ই টু দি পাওয়ার টি এক্স কজ ওয়াই টি। ওকে, এবং ভি এর মানটা কত হবে? ভি এর মানটা হবে ই টু দি পাওয়ার টি এক্স সাইন ওয়াই টি। ওকে, ওকে, তো এখন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে ফেলি। তো প্রথমে ইউ কে করি এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এটা যদি করে ফেলি তো বুঝতেই পারছো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যেহেতু করছি এক্স এর সাপেক্ষে, তার মানে এই পুরো জায়গাটা এক্স হচ্ছে চলক, বাকি সব হচ্ছে ধ্রুবক। ই টু দি পাওয়ার টি এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি, ই টু দি পাওয়ার টি এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা পেয়ে যাব ই টু দি পাওয়ার টি এক্স। ওকে, আর কজ ওয়াই টি হচ্ছে আমাদের ধ্রুবক। এখন ই টু দি পাওয়ার টি এক্স কে করলাম, কিন্তু টি এক্স তো এক্স না, টিটা বাইরে চলে আসবে, তাহলে ডেল ইউ ডিএক্স ডেল এক্স এর মান হবে টি ই টু দি পাওয়ার টি এক্স কজ ওয়াই টি। এখন আমরা ডেল ইউ ডেল ওয়াই করে ফেলি। ডেল ইউ ডেল ওয়াই মানে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এইটা হচ্ছে আমাদের এবার চলক, বাকি সব হচ্ছে ধ্রুবক। তাহলে ই টু দি পাওয়ার এক্স ওর মতো থাকলো, কজ ওয়াই টি কে যদি আমরা করি মাইনাস সাইন ওয়াই টি আসবে। এখন যাকে ওয়াই ধরেছিল সে তো ওয়াই না, সে হচ্ছে ওয়াই টি। হ্যাঁ, তো ওয়াই টি কে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা একটা টি পেয়ে যাব। তাহলে ডেল ইউ ডেল এক্স এর মান হচ্ছে টি টু দি পাওয়ার এক্স কজ ওয়াই টি, ডেল ইউ ডেল ওয়াই এর মান হচ্ছে মাইনাস টি টু দি পাওয়ার টি এক্স সাইন ওয়াই টি। এখন আমরা ভি কে ডিফারেন্সিয়েশন করে দিতে পারি, ডেল ভি ডেল এক্স। দেখো এখানে এক্সটা হচ্ছে চলক, বাকি সব হচ্ছে ধ্রুবক। তাহলে ই টু দি পাওয়ার টি এক্স কে করলে ই টু দি পাওয়ার টি এক্স ই আসবে, আর সাইন ওয়াই টি তো ধ্রুবক থেকে যাবে। আর টি এক্স কে যদি আরেকবার করি, কেন করব? কারণ আসলে টি এক্স তো এক্স না, তাহলে ওকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে থেকে যাবে একটা টি। তাহলে ডেল ফি ডেল এক্স করলে আসবে টি ই টু দি পাওয়ার টি এক্স সাইন ওয়াই টি। এখন যদি আমরা ডেল ফি ডেল ওয়াই করে ফেলি, আচ্ছা আমাদের মনে হয় একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে ডেল ইউ ডেল ওয়াই তে। হ্যাঁ, চলো সেটা আগে আমরা একটু কারেকশন করে নিই। ওকে, ইউ কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা ছিল হচ্ছে আমাদের ইউ, তাহলে ওয়াই বাদে বাকি সব হবে হচ্ছে ধ্রুবক। তাহলে মাইনাস কজ ওয়াই টি কে করলে আসবে সাইন ওয়াই টি, ই টু দি পাওয়ার টি এক্স থেকে গেল, আর হচ্ছে ওয়াই টি কে ডিফারেন্সিয়েশন যদি করি আমরা একটা টি চলে আসবে, তাহলে টি ই টু দি পাওয়ার টি এক্স সাইন ওয়াই টি থাকবে। ওকে, ডেল ভি ডেল ওয়াই যদি আমরা করে ফেলি, তাহলে ডেল ভি ডেল ওয়াই যদি করি তাহলে ওয়াই হচ্ছে চলক, বাকি সব হচ্ছে ধ্রুবক। ই টু দি পাওয়ার এক্স ওর মতো থাকলো, সাইন ওয়াই টি কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কজ ওয়াই টি পাবো, আর ওয়াই টি কে ডিফারেন্সিয়েশন করলে একটা টি পেয়ে যাব। তো বুঝতেই পারছো এখান থেকে আসলে আমরা কি লিখতে পারি। এই চারটা জায়গা থেকে আমরা লিখতে পারি, দেখো
ডেল ইউ ডেল এক্স আর হচ্ছে ডেল ফি ডেল ওয়াই, এই দুইটা কিন্তু সমান হয়েছে। দেখো টি টু দি পাওয়ার টি এক্স কজ ওয়াই টি, টি টু দি পাওয়ার টি এক্স কজ ওয়াই টি, তেমন আমরা বলতে পারবো অতএব ডেল ইউ ডেল এক্স সমান ডেল ফি ডেল ওয়াই। এবং দেখো ডেল ইউ ডেল ওয়াই হচ্ছে মাইনাস টি টু দি পাওয়ার টি এক্স সাইন ওয়াই টি, আর ডেল ফি ডেল এক্স হচ্ছে টি টু দি পাওয়ার টি এক্স সাইন ওয়াই টি, অর্থাৎ একটা মাইনাসের পার্থক্য শুধু, আর সবকিছু কিন্তু একই আছে। তাহলে আমরা বলতে পারবো ডেল ইউ ডেল ওয়াই সমান হচ্ছে মাইনাস ডেল ফি ডেল এক্স। তার মানে এই কচি রিমান সমীকরণকে সিদ্ধ করছে, তার মানে আমরা বলতে পারি এফ অফ জেড ফাংশনটা হচ্ছে ভেতরে এবং উপরে কি হবে বলতো, অ্যানালাইটিক হবে বা বৈশ্লেষিক হবে। তো এই পর্যন্ত আমরা সবাই বুঝছি আসলে। তারপরে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও কোথায় আসলে প্রবলেমটা আছে। ওকে, তো চলো আমরা সামনে আগাই। অ্যানালাইটিক কিনা এটা দেখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন ইন্টিগ্রেশন করে ফেলতে পারি। চলো, তাহলে আমি এই অংশটুকু মুছে দিচ্ছি। আশা করি সবার এটা তোলা হয়ে গিয়েছে। এগুলো বাসায় হচ্ছে বারবার প্র্যাকটিস করবে তোমরা, তাহলে আশা করি পেরে যাবে। কারণ প্র্যাকটিস না করলে আসলে এটা বাড়াটা অনেক কঠিন হয়ে যাবে। তো দেখো আমাদের হরে কি ছিল, জেড স্কোয়ার প্লাস ওয়ান ছিল। তাহলে এই জেড স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমরা নিশ্চয়ই লিখতে পারবো জেড স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। কেন, আই স্কোয়ার এর মান হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস ওয়ান, তাহলে আলটিমেটলি আমরা বেশি কম কিছু দেখিনি। হ্যাঁ, তাহলে জেড স্কোয়ার মাইনাস আই স্কোয়ার কে লেখা যাবে জেড প্লাস আই ইন্টু জেড মাইনাস আই। ওকে, এবং আমাদের যে বৃত্তটা ছিল এই বৃত্তের ব্যাসার্ধ কত ছিল, 3 ছিল, এবং কেন্দ্র হচ্ছে 0 0। হ্যাঁ, তাহলে আমরা যদি একটা বৃত্ত আঁকাই, তাহলে এটা মনে করো আমাদের বৃত্ত, এটা হচ্ছে সেন্টার 0 0 আর এটা হচ্ছে ব্যাসার্ধ 3। ওকে, তো এটা আমরা বুঝতে পারলাম। আর আমরা জেড স্কোয়ার প্লাস ওয়ান কে লিখতে পারবো জেড প্লাস আই আর হচ্ছে জেড মাইনাস আই। তো চলো আমরা আমাদের ইন্টিগ্রেশনটা লিখে ফেলি। কি ছিল, কন্টুর সি ছিল ই টু দি পাওয়ার টি জেড ডিভাইডেড বাই ছিল জেড স্কোয়ার প্লাস ওয়ান ডিজেড। ওকে, আচ্ছা এখন এটাকে আমরা কি লিখতে পারি, কন্টুর সি ই টু দি পাওয়ার টি জেড থাকলো উপরে ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান কে লিখতে পারবো জেড প্লাস আই ইন্টু জেড মাইনাস আই ডিজেড। ওকে, তো আমি নিজের অংশটুকু মুছে দিচ্ছি। ওকে, তো বুঝতেই পারছো এটা আমরা কভার আপ রুলে দিয়ে দিতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন কন্ট্রোল সি ই টু দি পাওয়ার টি জেড আমরা বাইরে নিয়ে যাব, বাইরে নিব না আসলে ডানে নিয়ে যাব। তো এখানে আমরা লিখতে পারি জেড মাইনাস আই প্লাস, তোমরা সবাই কভার আপ রুল পারো আশা করি। তারপরে যদি কেউ না পেরে থাকো কমেন্ট বক্সে জানাবে, আমি কভার আপ রুল দিয়ে কিভাবে ইন্টিগ্রেশন করা যায় সে সম্পর্কে একটা নতুন ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। তো এখানে লিখতে পারবো জেড প্লাস আই। এরপরের ধাপটা কি, আমরা মনে মনে জেড মাইনাস আই সমান 0 ধরবো। তাহলে জেড এর মান কত হবে, আই হবে। অপর যেটা ছিল সেইখানে জেড এর জায়গায় আমরা আই বসাই দিব। তো অপরটা ছিল জেড প্লাস আই, তার মানে জেড এর মান হচ্ছে আই প্লাস আই, আর উপরে তো 1 বুঝতেই পারছো। আর এইটাই জেড সমান প্লাস আই সমান যদি 0 ধরি তাহলে জেড এর মান আসবে মাইনাস আই। এই মাইনাস আইটাকে আমরা অপরটায় বসাই দিব। তো অপরটা ছিল জেড মাইনাস আই, তাহলে মাইনাস আই, বুঝতেই পারছো। আর এখানে থাকলো হচ্ছে টু দি পাওয়ার টি জেড ডিজেড। ওকে, তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, আই প্লাস আই মানে 2i, মাইনাস আই মানে হচ্ছে মাইনাস 2i। তাহলে 2i যেহেতু আসলে ধ্রুবক, তাহলে আমরা একটা কাজ করতে পারবো, 1/2i কমন নিয়ে ফেলতে পারি এখানে। তাহলে এখানে পড়ে থাকে হচ্ছে 1/z মাইনাস আই মাইনাস
অন বাই মাইনাস কেন হলো, কারণ এখানে -2i ছিল, আমরা যেহেতু শুধু 2i কমন নিয়েছি তাহলে মাইনাসটার প্লাসে মাইনাস হয়ে গেল, আর নিচে পড়ে থাকলো হচ্ছে z প্লাস i e টু দি পাওয়ার tz dz। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা ওকে। এখন দেখো এই অংশটুকু আমরা কি লিখতে পারি, এই অংশটুকুতে আমরা লিখতে পারি কন্ট্যুর c 1/2i, আর এই e টু দি পাওয়ার tz dz টাকে আমরা লিখতে পারি উপরে e টু দি পাওয়ার tz dz ডিভাইডেড বাই হচ্ছে z মাইনাস i। এই মাইনাসটা এই যে দিলাম আমরা, এখানে লিখতে পারবো কন্ট্যুর c 1/2i e টু দি পাওয়ার tz dz ডিভাইডেড বাই হবে z প্লাস i। এটা কি করে লেখা যায়, ওই যে আমরা ইন্টারমিডিয়েটে শিখেছিলাম, যদি হয় ইন্টিগ্রেশন মনে করো e টু দি পাওয়ার x প্লাস হচ্ছে x টু দি পাওয়ার n, হ্যাঁ, dx যদি থাকে তাহলে আমরা কি করতে পারি, বন্টন করে দিতে পারি, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx লিখতে পারি, প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx লিখতে পারি। হ্যাঁ, এভাবে লেখা যায়, তো এটাকে আমরা ওভাবেই লিখলাম। তাহলে এখন আমার এই দুইটা অংশ মূলত ইন্টিগ্রেশন যদি করে ফেলি বা কন্ট্রোল করে ফেলি, তাহলে কিন্তু আমাদের পুরা এই ইন্টিগ্রেশনের মানটা বের হয়ে আসবে। হ্যাঁ, এখন একটা জিনিস দেখো, এই যে i, এটা কার মান মূলত বলতো, এটা হচ্ছে মূলত এর মান। এই যে i, এটাও কার মান বলতো, এটাও কিন্তু মূলত এর মান। কেন, কারণ আমার ওই যে কজির সমাকলন সূত্রে কি ছিল, f of z dz ডিভাইডেড বাই z মাইনাস a, তার মানে এই অংশটুকু মূলত a ছিল। এখন একটা জিনিস চিন্তা করো, z মাইনাস i সমান যদি 0 ধরি আমরা, তাহলে z সমান হচ্ছে i, তাহলে মডুলাস z সমান কত হবে? আচ্ছা, i কে এভাবে লেখা যায় 0 প্লাস 1 ইন্টু i, এটা বাস্তব অংশ, এটা কাল্পনিক অংশ, তাহলে মডুলাস z কি হবে, রুট ওভার বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা মডুলাস z এর মান পেয়ে যাবো হচ্ছে 1। একইভাবে আরেকটা অংশ হচ্ছে কত, আরেকটা অংশ হচ্ছে z প্লাস i, আর এই z প্লাস i কে আমরা কি লিখতে পারবো, z সমান মাইনাস i লিখতে পারবো। তো এখানে যদি মডুলাস z করি 1 আসবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ ছিল হচ্ছে 3, তার মানে ব্যাসার্ধ থেকে এই মানগুলো হচ্ছে ছোট, তার মানে বলতে পারি এই বিন্দু দুইটা আসলে কোথায় অবস্থিত, এগুলো আসলে বৃত্তের ভেতরে অবস্থিত। তো আমরা যদি একটা সার্কেল আঁকাই, সেটা ছিল আমাদের সেই সার্কেল, সরি ভুল হয়ে গেছে, সার্কেলটা খুব একটা ভালো হয় নাই, তো আমরা একটু সুন্দর করে সার্কেল আঁকানোর চেষ্টা করি। তো এটা ছিল মনে করো আমাদের সার্কেল, স্টিল নাও খুব একটা ভালো হয় নাই। তো এটা ছিল সেন্টার 0 0, এটা ছিল রেডিয়াস 3। আচ্ছা, এখন এটার কাল্পনিক অংশ কত ছিল, 1 ছিল, এটার কাল্পনিক অংশ -1 ছিল। তাহলে 1 হচ্ছে উপরে, কারণ কাল্পনিক অক্ষটা হচ্ছে y অক্ষ, আর তাহলে এটাকে আমরা y ধরলে আর নিচে আসবে 1 একক, তার মানে এটা হচ্ছে -i হবে। তার মানে এটা বৃত্তের ভেতরে অবস্থিত। তো বৃত্তের ভেতরে এবং উপরে যদি থাকে তাহলে আমরা ইন্টিগ্রেশন করব এবং ইন্টিগ্রেশনটা 0 আসবে না। যদি কখনো এমন হতো যে z সমান i, হ্যাঁ, এটা যদি মানে এখানে যদি 1 না হয়ে সেটুসে কোনোভাবে 4 আসতো, হ্যাঁ, তাহলে আমরা বলতাম এটা বৃত্তের বাইরে অবস্থিত, এবং সেই ক্ষেত্রে আমরা লিখতাম ইন্টিগ্রেশনের মানটা হচ্ছে 0। ওকে, তাহলে মনে রাখবা ভেতর এবং হচ্ছে উপরে থাকলে ইন্টিগ্রেশনের মান 0 আসবে না, যদি বাইরে চলে যায় তাহলে ইন্টিগ্রেশনের মান 0 চলে আসবে। ওকে, তো আমি এই অংশটুকু মুছে দিচ্ছি। ওকে, তো চলো আমরা এখন সামনে আগাই। তার আগে আমরা কচির সমাকলন সূত্রটা আরেকবার একটু দেখে নিই। কচির সমাকলন সূত্র ছিল f of a সমান 1/2 pi i, তারপরে কি ছিল, f of contour c f of z dz ডিভাইডেড বাই z মাইনাস a। তো বুঝতেই পারছো এখান থেকে এই 2 pi i কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারবো 2 pi i f of a সমান contour c f of z dz ডিভাইডেড বাই হচ্ছে z মাইনাস a। হ্যাঁ, তো তোমরা এই লাইনটুকু একটু ভালো করে মনে রাখো, এটা আমাদের এই ম্যাথ পড়ার সময় আসলে কাজে লাগবে। ওকে ওকে, চলো সামনে আগাই আমরা একটু। ওকে, তো দেখো আমাদের এখানে কি ছিল, কন্ট্যুর c 1/2i e টু দি পাওয়ার z dz বাই z মাইনাস i। হ্যাঁ, তো এটাকে যদি আমরা এখানে লিখে ফেলি যে কন্ট্যুর c 1/2i
e to the power tz dz ডিভাইডেড বাই হচ্ছে z মাইনাস i। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো বলো? এখানে কি ছিল? কন্ট্রোল সি এফ অফ জেড ডিজেড বাই জেড মাইনাস এর সমান ছিল 2 পাই আই এফ অফ এ। হ্যাঁ, তাহলে দেখো, আচ্ছা আমরা একটা কাজ করি, 2 পাই আই এটা 1/2i যেহেতু ধ্রুবক, এটাকে না করে জাস্ট এতটুকু করি, দেন হচ্ছে এই মানটা বের করে আমরা যখন এইখানে বসাই দিব তখন আমরা 1/2 পাই আই দিয়ে দিব। তো বুঝতেই পারছো এইটুকের মান আসলে কত আসবে, যে কন্ট্রোল সি ই টু দি পাওয়ার dz dz বাই z মাইনাস i, এটাকে লেখা যাবে 2 পাই আই। কিভাবে লেখা যাবে? এই যে উপরে আমরা লিখে রেখেছি 2 পাই আই, এরপর ছিল কি f অফ a, তো এখানে এর মান কত? এর মান হচ্ছে মূলত i, তাহলে f অফ i। ওকে, তাহলে 2 পাই আই f অফ i। আচ্ছা আমার f অফ z টা কত ছিল বলো তো? f অফ z টা ছিল ই টু দি পাওয়ার tz ছিল। হ্যাঁ, কারণ বুঝতেই পারছো dz এর সাথে অংশটাই f অফ z, তাহলে ই টু দি পাওয়ার tz। তাহলে আমরা z এর জায়গায় কত বসাবো? যেহেতু আমরা f অফ i এর মান বের করছি, তাহলে আমরা z এর জায়গায় i বসাই দিব। তাহলে ই টু দি পাওয়ার টি আই, যদি না বুঝে থাকো আমি এখানে লিখে দিচ্ছি f অফ i সমান ই টু দি পাওয়ার টি আই। ওকে, আচ্ছা তাহলে এখন একটা জিনিস দেখো, 2 পাই আই ই টু দি পাওয়ার আই টি, এটা কার মান? এটা হচ্ছে এই অংশটুকুর মান। এখন আমার আরেকটা অংশ বাদ আছে, সেটা হচ্ছে এইটা, যে কন্ট্রোল সি 1/2i ই টু দি পাওয়ার dz dz ডিভাইডেড বাই z প্লাস i। তো এটাকেও তো আমার করতে হবে, তো চলো এটা করে ফেলি। ওকে, তো চলো করে ফেলি কন্ট্রোল সি ই টু দি পাওয়ার dz dz ডিভাইডেড বাই z প্লাস i। বলো তো এখানে এর মান কত? এখানে এর মান কিন্তু মাইনাস i। কেন? আমার সূত্র ছিল কিন্তু z মাইনাস i, বাট এখানে দেখো প্লাস আছে, দ্যাট মিনস এটা হচ্ছে এর মান মাইনাস i। বুঝতেই পারছো? তো এটা আমরা কি লিখতে পারবো? 2 পাই i f অফ a মানে হচ্ছে মাইনাস i। তো এখান থেকে আমরা f অফ এটা যদি বের করি, তাহলে f অফ মাইনাস i, জাস্ট এবার হচ্ছে কি করব, z এর জায়গায় মাইনাস i দিয়ে দিব, তাহলে মাইনাস it হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো 2 পাই আই ই টু দি পাওয়ার মাইনাস it। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এতটুকুর মান, আরেকটা অংশ ছিল এটা যেটার মান হচ্ছে এইটা। এখন এই মান দুইটা নিয়ে আমরা এইখানে বসাই দিলেই আমাদের কাজ শেষ। তো চলো এটা বসাই দেওয়ার আগে আমি একটু মুছে নিয়ে এগুলো। আশা করি কারো বুঝতে কোথাও সমস্যা হচ্ছে না। তারপরে যদি সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, যে কোনো ধরনের প্রশ্ন অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, কেমন? তো চলো সামনে আগাই আমরা। তাহলে এটা আমরা করে ফেলি এখন। কন্ট্রোল সি 1/2i তো ধ্রুবক, সেটাকে আমরা বাইরে লিখতে পারি, আর এই কন্ট্রোল সি টু দি পাওয়ার dz dz বাই z মাইনাস i, যার মান ছিল হচ্ছে এইটা 2 পাই আই ই টু দি পাওয়ার it। এর মাঝে চিহ্নটা ছিল মাইনাস, তো আমরা এখানে দিতে পারি মাইনাস 1/2i। আর এই পরের অংশ করে আমরা কত পেয়েছিলাম, অর্থাৎ এই যে অংশ, এই অংশ করে হচ্ছে আমরা পেয়েছিলাম কত বলতো? এই অংশ করে আমরা, আচ্ছা সেটা মুছে দিয়েছি, তারপরও আমি এখানে আর একটু করে দিই যেহেতু মুছে গিয়েছে। এর মানে ছিল 2 পাই আই এফ অফ মাইনাস আই, তার মানে ছিল 2 পাই আই ই টু দি পাওয়ার মাইনাস it। ওকে, এটা বসাই দিই আমরা 2 পাই আই ই টু দি পাওয়ার মাইনাস it। চলো আমরা সামনে আগাই। বুঝতেই পারছো এই আই তারপর হচ্ছে 2 কেটে যায়, তাহলে এখানে পড়ে থাকে হচ্ছে পাই ই টু দি পাওয়ার it, আর এখানেও 2 আই কেটে যায়, পড়ে থাকে হচ্ছে পাই ই টু দি পাওয়ার মাইনাস it। তাহলে পাই থাকলো, কমন নিলাম, তাহলে থাকে ই টু দি পাওয়ার it মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস it। পাই থেকে গেল, ই টু দি পাওয়ার it মানে কি? ওই যে ই টু দি পাওয়ার i থিটার সূত্র, cos t প্লাস i sin t। ওকে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস i থিটা মানে কি? cos থিটা, তার মানে cos t মাইনাসে মাইনাসে প্লাস i sin t। ওকে, তো বুঝতেই পারছো cos t কেটে যায়, i sin t মানে 2i sin t, তার সাথে একটা পাই আছে, তাহলে আমরা একবার লিখতে পারি
2 পাই আই সাইন টি। তো দেখো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, আর আমাদের লেফট হ্যান্ড সাইড কোনটা ছিল? এই যে এটা ছিল লেফট হ্যান্ড সাইড। মনে আছে তোমাদের কোনটা লেফট হ্যান্ড সাইড ছিল? এইটা ছিল লেফট হ্যান্ড সাইড। এটা করে হচ্ছে আমরা এটা পেলাম, দেন এখান থেকে এক একটা অংশ ইন্টিগ্রেশন করে আলাদা আলাদা করে মান বের করে আমরা এখানে বসাই দিলাম। কেমন? তাহলে দেখো আমার কিন্তু রাইট হ্যান্ড সাইডে এই যে 2 পাই আই, হ্যাঁ, সাইন টি ছিল, এখানে আমরা পেয়েছি 2 পাই আই সাইন টি। তো ওভারঅল পুরো ম্যাথটা আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এই ম্যাথে আসলে কি করেছি আমরা? ওভারঅল যেটা করেছি, প্রথমে হচ্ছে এফ অফ জেড ধরে নিয়েছি। তো আমরা জানি ডিজেড এর সাথে যেটা থাকে সেটা এফ অফ জেড। তাহলে এফ অফ জেড এর মান ছিল আসলে কত? এফ অফ জেড এর মান ছিল আসলে ই টু দি পাওয়ার টি জেড। কেমন? আচ্ছা, এরপর নিচে অংশ ছিল জেড স্কোয়ার প্লাস ওয়ান। জেড স্কোয়ার প্লাস ওয়ান কে ভেঙে আমরা পেয়েছিলাম জেড প্লাস আই, আর হচ্ছে জেড মাইনাস আই। ওকে, দেন হচ্ছে এইটা সমান আমরা এটা লিখতে পারি কেন? জেড স্কোয়ার প্লাস ওয়ান সমান ছিল জেড প্লাস আই জেড মাইনাস আই। এরপর আমরা কভার অফ রুল থেকে হচ্ছে এটা করার পরে এখানে চলে এসেছিলাম। দেন হচ্ছে আমরা এই অংশটুকু আলাদা করে ইন্টিগ্রাল করলাম, এই অংশটুকু আলাদা করে ইন্টিগ্রাল করলাম। তার আগে দেখলাম যে এই জেড সমান যে আই বিন্দু, হ্যাঁ, জেড সমান আই, এটা আসলে বৃত্তের ভেতরে, উপরে নাকি বাইরে অবস্থিত। তো আমরা দেখেছিলাম যে বৃত্তের ভেতরে অবস্থিত। বৃত্তের ভেতরে অবস্থিত থাকলে ইন্টিগ্রেশনের মান 0 আসবে না, বা উপরে থাকলে, যদি বাইরে থাকতো তাহলে ইন্টিগ্রালের মান মানে ধরো এই অংশটুকু যদি বৃত্তের বাইরে থাকতো তাহলে এই অংশটুকু ইন্টিগ্রালের মান আমাদের 0 আসতো। বাট যেহেতু ভিতরে আছে তাহলে আমরা এখানে 0 পাইনি, আমরা এখানে পেয়েছিলাম কত? 2 পাই আই টু দি পাওয়ার আই টি, এটা পেয়েছিলাম। হ্যাঁ, আশা করি ওভারঅল সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। তারপরে কারো কোথাও কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে জানিও। ওকে, তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।